হ্রাস করা সিদ্ধান্তের মধ্যেই এবার আরো এক কঠিন সিদ্ধান্ত ভারতের। এবার ভারতের আকাশে নিষিদ্ধ পাকিস্তান, আর সেই খবরই আপনাদের জানাবো। মিমি রয়েছে আপনার সঙ্গে। ভারতের আকাশ সীমায় ঢুকবে না পাক বিমান। পাকিস্তানের সামরিক এবং অসামরিক সব বিমানই নিষিদ্ধ। পাক অপারেটরদের ভাড়ার বিমানও ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায়। গতকাল থেকেই ভারতের আকাশ সীমা বন্ধ পাকিস্তানের জন্য। 23শে মে পর্যন্ত নোটাম জারি ভারতে। একটা নোটিশ জারি করা হয়েছে কি ভারতের যে এয়ার স্পেস এখন আর পাকিস্তান ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের যে এয়ারবেস এর বিভিন্ন জাহাজ ভারতের এয়ার স্পেস ইউজ করে বিভিন্ন জায়গায় যেত, ভারত এর উপর দিয়ে যেতে পারবে না। এখন ওদের যেতে হলে আইদার চায়নার উপর দিয়ে ঘুরে যেতে হবে কিংবা নিচ দিয়ে শ্রীলঙ্কার নিচ দিয়ে তারপরে যেতে হবে। তাতে পাকিস্তানের এয়ারবেস এর অনেক অনেক লম্বা, ডবল লম্বা হয়ে যাবে ফ্লাইটের ডিউরেশন, আবার তেল খরচ। এটা কিন্তু পাকিস্তানের জন্য খুবই মুশকিলের অবস্থা। কথা বলবো মৈত্রীর সঙ্গে, সরাসরি রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, ভারতের এয়ার স্পেস আর পাকিস্তান আর ইউজ করতে পারবে না, কতটা বিপাকে পড়বে পাকিস্তান ভারতের এই নয়া সিদ্ধান্তে? খুবই স্বাভাবিকভাবেই এটা ভারতের জন্য এবং ভারতের তরফ থেকে নেওয়া পাকিস্তানের বিরুদ্ধে একটি বড় সিদ্ধান্ত, এবং এর ফলে পাকিস্তানের যে সমস্ত বিমান ভারতের উপর দিয়ে তাদের বিশেষত যে সমস্ত বিমান একেবারে পশ্চিম দেশমুখী একাধিক বিমান তাদের যাতায়াত বন্ধ হয়ে যাবে, এবং পশ্চিমমুখী একাধিক বিমানের পথ বন্ধ হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, প্রত্যাঘাতের এটি আরও একটা ধাপ এগিয়ে গিয়ে মনে করা হচ্ছে। তার কারণ এর আগে আমরা দেখেছি একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং শেষ বৈঠকেও প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন সিডিএস এবং সেনাবাহিনীর সমস্ত প্রধানদের সাথে প্রধানমন্ত্রী একেবারে সামনাসামনি বসেছিলেন, তখন একেবারে ফুল ছাড় দিয়ে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে, এবং সেখানকারই এক পরবর্তী পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে এই এয়ার স্পেসকে বন্ধ করা হলো। ভারতের যে আকাশপথ, সেই আকাশপথে সামরিক বিমান তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে অসামরিক বিমান, বেসরকারি বিমান এবং এমনকি যে কোনো প্রাইভেট ওন্ড কোনো বিমানও কিন্তু এখানে ভারতের এয়ার স্পেসে অর্থাৎ আকাশপথে তারা প্রবেশ করতে পারবে না। যার ফলে পাকিস্তানের দিক থেকে এটাকে বলা যেতেই পারে পাকিস্তানের ডানা ছাটা হওয়া, এবং যদি কোনো বিমান এসে পৌঁছায় ভারতের এয়ার স্পেসে, ফলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ভারত। এটা কিন্তু এর একটা বড় কনসিকুয়েন্সেস রয়েছে। তার কারণ সামগ্রিকভাবে যদি দেখা যায় একের পর এক পদক্ষেপে কিন্তু পাকিস্তানের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক টাইজ তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে বিপাকে ফেলার জন্য, একেবারে কূটনৈতিকভাবে বিপাকে ফেলার জন্য, এবং একই সঙ্গে যে পরপর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু এই এয়ার স্পেস বন্ধ করা এবং নোটাম জারি করা অন্যতম বড় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে, যার ফলে অত্যন্ত বিপাকে পড়তে চলেছে পাকিস্তান। ধন্যবাদ মৈত্রী। যে ধরনের পলিসিজ একে অপরের দিকে আমরা ছুঁড়ে দিচ্ছি, তাতে এটা খুব আশ্চর্যজনক নয় যে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলের ক্ষেত্রে এই ধরনের নিষিদ্ধকারী নীতি গ্রহণ করবে। নিরাপত্তার দিক থেকে এবং কূটনৈতিক প্রত্যাঘাত হিসেবেও কিন্তু এই জায়গাটাকে দেখা যেতে পারে, এবং ক্রমান্বয়ে যে টেনশন বাড়ছে, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, এবং আমাদেরকে আসন্ন কিছুদিন খুব দেখতে হবে যেভাবে আমাদের সরকার কি কি সিদ্ধান্ত নিচ্ছে। পারস্পরিক ঘাত প্রত্যাঘাতের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এই পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে আসন্ন কিছুদিন। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য। প্ল্যানিং থেকে অপারেশন, নাশকতার জন্য জঙ্গিদের দেওয়া হয়েছিল বিশেষ ম্যানুয়াল। কি করণীয় আর কি নয় সেই সব কিছু লেখা জঙ্গিদের এই ম্যানুয়ালে, যা হাতে পেয়েছে এনআইএ। আচমকা গুলি, একে একে খুন ২৬ জন নিরীহ নাগরিককে। গত ২২ এপ্রিল এভাবেই রক্তাক্ত হয় কাশ্মীরের পেহেলগাঁও। সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এনআইএ আধিকারিকরা। উঠে আসছে টুল কিট কানেকশনের তত্ত্ব। তদন্তকারীদের হাতে এসেছে জঙ্গিদের ম্যানুয়াল। এনআইএ জানতে পেরেছে পেহেলগাঁও হামলায় ডেড ড্রপ পলিসি মেনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা, তারপর হামলা চালায় জঙ্গিরা। ডেড ড্রপ পলিসিতে দুই জঙ্গি একে অপরকে না চিনেই
তথ্য অস্ত্র আদান প্রদান করে। তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিলি জায়গা। সরকারি অফিসের ধারে কাছে এই কাজ করা যাবে না। পার্ক বা কবরস্থান এই কাজের জন্য আদর্শ জায়গা। একজন অস্ত্র বা চিঠি রেখে যাবে, সময় বুঝে আরেকজন তা নিয়ে নেবে। সিকিউরড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হয় কখন কি করতে হবে। তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে মিশে থাকবে জঙ্গিরা। নির্দেশ পেলেই চলে যাবে নিরিবিলি জায়গায়, সেখানেই হবে তথ্য বা অস্ত্র দেওয়া নেওয়া। এখানেই শেষ নয়, জঙ্গি ম্যানুয়ালে নানা সংকেতের কথাও রয়েছে। সিকিউরড অ্যাপে 4টি সংকেত ব্যবহার করে জঙ্গিরা। বিজি অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয়। খতরা নজরদারি রয়েছে, তাই ড্রপ করার জায়গায় যাওয়া যাবে না, গেলেও কিছু নেওয়া যাবে না। ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে। পিকড আপ তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে। পহেলগাঁওতে এভাবেই অস্ত্র জোগাড় করে জঙ্গিরা, তারপর বৈসারানে হত্যা লীলা। গ্রামবাসীদের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে। এদের বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW। মঙ্গলবার বান্দিপোরা থেকে এরকমই 3 OGW কে গ্রেফতার করে যৌথ বাহিনী। শাহজাদ আহমেদ, দানিশ আহমেদ এবং আথের ইকবাল 3জনই লস্করের হয়ে কাজ করে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এই OGWদের ওপর কড়া নজর রয়েছে এনআইএর। 2000-এর বেশি সন্দেহভাজন OGWকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে 15 জন রয়েছে কড়া নজরদারিতে। জিজ্ঞাসাবাদে পহেলগাঁওয়ের হামলায় কুপওয়াড়ার এক জঙ্গির নাম উঠে আসছে। কুপওয়াড়ার কালারুসের বাসিন্দা সেই জঙ্গির নাম ফারুক আহমেদ। তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পরিচালনা করে এই ফারুক। সম্প্রতি তার কুপওয়াড়ার বাড়ি উড়িয়ে দেয় সেনা। নিউজ 18 বাংলা। आजमाने की कोशिश की तो जवाब उतना ही प्रचंड मिला। গতকালই দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে, উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর পাশে গতকাল ছিলেন দিলীপ ঘোষ। দীঘায় জগন্নাথ ধামে সস্ত্রীক পৌঁছে যান দিলীপ ঘোষ। মন্দির উদ্বোধনের দিনই দীঘায় দিলীপ ঘোষ সস্ত্রীক। জগন্নাথ দর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে দেখা যায়। বেশ কিছুক্ষণ কথাও হয় দুজনে। দিলীপ ঘোষের দীঘা যাত্রায় আপত্তি সুকান্ত মজুমদার। দীঘায় জগন্নাথ ধামে দিলীপ ঘোষ দল সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না। আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। আরো এক ধাপ এগিয়ে দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফেসবুকে পোস্ট করেছেন সৌমিত্র খাঁ। উদ্বোধনের দিনই দীঘায় জগন্নাথ ধামে যাওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া সৌমিত্র খাঁর। দীঘা যাত্রায় বঙ্গ বিজেপিকে তুলোধনা দিলীপ ঘোষের। দলের কিছু লোক খুব কষ্ট পেয়েছেন বলে খোঁচা। বঙ্গ বিজেপির বর্তমান দশা নিয়েও খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। তার নেতৃত্বে বঙ্গ বিজেপির হাল ভালো ছিল বলে দাবি। যতদিন দলে বিভেদ ছিল না ততদিন ভালো ছিল বলে দাবি। অপসংস্কৃতি পার্টিকে ডুবিয়েছে বলে দাবি দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গতকাল দীঘায় যান দিলীপ ঘোষ। জগন্নাথ মন্দির পরিদর্শন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে, আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে। যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে।
যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। নাম না করে দলবদলুদের নিশানা দিলীপ ঘোষের, চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ। দলবদলুদের লাইফস্টাইল নিয়েও প্রশ্ন দিলীপের। রাত ও দিনের জীবন অন্য বলে তোপ দেখেছেন দিলীপ ঘোষ। তাদের লাইফস্টাইল আপনারা জানেন, দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে, সকাল থেকে রাত মানুষের সামনে থাকে, লুকোবার কিছু নেই। বাকিদের লাইফস্টাইল দেখুন, দিনের সকালের রাত্রের লাইফ। যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে? পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে, তারা হয়ে গেলে ত্যাগী। আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি, মদ খাইনি, বারে যাইনি, ড্যান্স করতে যাইনি, ফুর্তি করতে যাইনি, বিয়ে বাড়িতেও যাইনি। আমি না, আমি যেটা বলি পরিষ্কার করে বলি। আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার। কারো দামেদারি করি না, কাউকে তেল মারি না, কারো কাছে কোনো সাহায্য চাই না। আমি মিশনের জন্য বেঁচে থাকি, সেই মিশনের জন্য লড়াই করি। যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে বিভিন্ন রকম দেখে। দিলীপের নিশানায় দল বদলুরা, অন্য দল থেকে এসে বিজেপিতে অপসংস্কৃতির চেষ্টা বলে তো। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ RSS দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে। যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। দল বদলুদের কড়া তোপ দেখেছেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, দিলীপ ঘোষ দল বদলুদের উদ্দেশ্য করে তোপ দেখেছেন এবং তাদের লাইফস্টাইল নিয়েও কড়া মন্তব্য করেছেন। কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? দিলীপ ঘোষ দলের একজন বর্ষিয়ান নেতা, তিনি সাংসদ ছিলেন, দলের সভাপতি ছিলেন, তিনি দলের সঙ্গে আছেন। দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছেন সেটা সম্পূর্ণভাবেই তার নিজস্ব এবং ব্যক্তিগত মতামত। যাদের উদ্দেশ্যে যদি বক্তব্য রেখে থাকেন তারা সেই বিষয়টি নিয়ে বিচার করবেন। এর বাইরে এই নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।